সিবিআই ও ডিআরআই এর যৌথ উদ্যোগে বন্যপ্রাণী পাচার চক্রের পর্দাফাঁস। মচলন্দপুর সহ রাজ্যের একাধিক জায়গা থেকে গ্রেপ্তার ৩ জন। মুম্বাই থেকে গ্রেপ্তার আরও ৩ অভিযুক্ত। দ্রুতদের কাছ থেকে উদ্ধার বিপন্ন প্রজাতির একাধিক পশু, পাখি, কচ্ছপ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারীর কাছে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3 আসনে উপনির্বাচন রয়েছে। রাজ্যসভার উপনির্বাচনের আগে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ দিয়ে জল্পনা শুরু হয়েছে। সেদিন আমার বাড়ি গেছিলেন, তোমরা সবাই জানো। 10 মিনিটের জন্যে একটা কথা হয়েছিল। আমার কিছু আজ আমি 40 বছর কাজ করছি, কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। এটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান, আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যদি কখনো হয় মনে করেন যে আমার কোনো একটা কমিটিতে থাকলে সেটা আমার ইন্ডাস্ট্রি, সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রিটার জন্যে সবসময় রাত 2টোর সময় ডাকলেও আমি দাঁড়াবো, কারণ ওটা আমার জায়গা। তো সেরমভাবে যদি কখনো মনে হয় ডাকেন, আমার যদি কোনো একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিটাকে ভালো করে আরও বেটার হয়, কেন আসবো না? এটা তো আমার জায়গা। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক। আর যোগদানের কয়েক ঘন্টার মধ্যে 3 জনকেই রাজ্যসভার খালি হওয়া 3 আসনে প্রার্থী করল বিজেপি। এদিনই নবান্নে গেলেন এনসিপিআইতে যোগদানকারী 4 জন লোকসভার সাংসদ। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে গিয়ে সাক্ষাৎ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক, এই 3 জন তারা আমাদের দলে যোগদান করছেন। একদা 3 জনই তৃণমূলে ছিলেন, এবার একসঙ্গে বিজেপিতে যোগ দিলেন। বিকেলে পদ্ম পতাকা হাতে তুললেন। রাতে 3 জনই রাজ্যসভার প্রার্থী হলেন। আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, এবার বিজেপির রাজ্যসভার সাংসদ হওয়া নিছকই সময়ের অপেক্ষা। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক। রাজ্যে পালাবদলের পরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন 3 জন। বৃহস্পতিবার দুপুরে বিজেপিতে যোগ দিলেন ত্রয়ী। আর রাতে পশ্চিমবঙ্গ থেকে খালি হওয়া 3টি আসনে তাদের প্রার্থী করল বিজেপি। অর্থাৎ তাদের পদত্যাগের ফলে খালি হওয়া আসনে তারাই প্রার্থী হলেন। শুধু বদলে গেল দল। 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম। বিজেপিতে যোগ দিয়ে সুস্মিতা দেব নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন। আর সুখেন্দু শেখর রায়ের গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। जब आरजीकर कांड घटा, सारा बंगाल की आम जनता सड़क पे आ गई, लाखों की संख्या में। ये लोग राजनीति के साथ सब जुड़े हुए नहीं थे। एंड द चीफ एग्जीक्यूटिव हु कैन नॉट रीड द राइटिंग ऑन द वॉल, शी इज फिनिश्ड, हिज पार्टी इज ओवर। मोदी जी সমালোচনা অনেকেই করে, কিন্তু ইট ক্যানট বি ডিনাইড যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আমার মনে হয় না দ্যাট যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে,
এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। একদা দলীয় সতীর্থদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কটাক্ষের সুর শোনা গেল কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের গলায়। এটাই তো হওয়ার ছিল। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল। এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতিনিষ্ঠতা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির যা শক্তি, তাতে 3 জনেরই রাজ্যসভায় নির্বাচিত হওয়া নিশ্চিত। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দালালরাজ মুক্ত করতে হবে হাসপাতালগুলিকে, কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। স্বাস্থ্য ভবনে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, নিউ টাউনে আদানি গ্রুপ তৈরি করছে 2000 বেডের আন্তর্জাতিক হাসপাতাল। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে ব্রোকারদের হাঁটানো। নবান্ন যাওয়ার পথে স্বাস্থ্য ভবনে সারপ্রাইজ ভিজিট। বেরোনোর সময় জানালেন, রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল নলছে বদলে ফেলার পরিকল্পনার কথা। সরকারি হাসপাতালগুলিকে দালাল রোগের হাত থেকে মুক্ত করতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ হঠাৎ স্বাস্থ্য ভবনে আসেন মুখ্যমন্ত্রী। যান দ্বিতীয় তলার মনিটরিং রুমে, যেখান থেকে মনিটর করা হচ্ছে সরকারি হাসপাতালের পরিষেবা। স্বাস্থ্য ভবনের যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের ভেতরে রয়েছে আমরা কলকাতার সমস্ত মেডিকেল কলেজের যে গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশ পথ এবং ভেতরে আউটডোর, ইনডোর, ট্রমা সেন্টার, সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ এখানে ফুটে উঠছে এবং একই সঙ্গে সেগুলোতে নজরদারি রাখছেন এবং নজরদারির পাশাপাশি তারা তথ্য সেগুলোভাবে নথিভুক্ত করছেন এবং সেই নথিভুক্ত করা তথ্য তারা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের মধ্যে মহকুমা স্তরের সব সরকারি হাসপাতালকে এই মনিটরিং সিস্টেমের আওতায় আনা হবে। বিসি রয় হাসপাতাল, তার যে পেছনের গেট, অর্থাৎ পেছনের গেটের যে ফুটেজ, সেটাও অর্থাৎ শুধুমাত্র হাসপাতালের ভেতরে নয়, আমরা দেখতে পাচ্ছি একজন নিরাপত্তা রক্ষী বসে আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিপার্টমেন্টের ছবি, পেশেন্ট ওয়েটিং এর এরিয়ার ছবি, অর্থাৎ প্রত্যেকটি কোনার ছবি কিন্তু এই কন্ট্রোল রুম থেকে মনিটর হবে। মুখ্যমন্ত্রী আমাদের 2 সপ্তাহ আগে বলেছিলেন যে কন্ট্রোল রুম তৈরি করা দরকার। 2 সপ্তাহের মধ্যে আমরা কলকাতার প্রায় সবকটি আর জেলার প্রায় 3-4টা আমরা এখন অবধি ইনক্লুড করতে পেরেছি। এর সঙ্গে সাব ডিভিশন, মহকুমা অবধি এবং প্রাইভেট হাসপাতাল অবধি যাবে আস্তে আস্তে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নিউ টাউনে আদানি গ্রুপ তৈরি করছে 2000 বেডের আন্তর্জাতিক মানের হাসপাতাল। আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা এই কাজ শুরু করে দিতে পারব। সাধারণ মানুষকে উন্নত মানের চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়ার উপরও জোর দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যকর্মীদের তো সুরক্ষা আমরা দিবই। তারা, আমি নার্স বোনেদের, দিদিদের দেখলাম অ্যাপ্রন, গ্লাভস, সুন্দর করে ড্রেসে আছেন, খুব সুন্দর। আমি প্রধান সচিবকে বলেছি মন্ত্রীদ্বয়কে রেখে সামনে, যে ল্যামিনেশন করা ব্যাচ করে দিতে, যে ইঞ্জেকশন দিয়ে ফেলেছে, ট্রলি যার নিয়ে যাওয়ার কথা, যার সিকিউরিটি দেওয়ার কথা, সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। সব মিলিয়ে সরকারি হাসপাতালের ক্রনিক ডিজিজ দালালরাজ মুক্ত করতে বদ্ধপরিকর বিজেপি সরকার। ঝিলম করঞ্জাই ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের বাগযুদ্ধ এবার সপ্তমে চলল। নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ শানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি অবস্থায় তার লেখা চিঠির প্রসঙ্গ টেনে আনেন বিরোধী দলনেতা। পাল্টা সুর চড়িয়েছেন কুণাল ঘোষও। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিল, এই 91 পাতার দলিল ইজ এনাফ। আরে চাটন ঋত, একটা বোকা ছেলে, একটা খারাপ ছেলে,
আমার 91 পাতার চিঠি আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। এবার চিঠি নিয়ে চুলোচুরি। কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের সংঘাতের পারদ এবার সপ্তমে চলল। সাংবাদিক বৈঠক থেকে পরস্পরকে লক্ষ্য করে বাছা বাছা শব্দবাণ ছুড়ল দুপক্ষ। বৃহস্পতিবার নাম না করে কুণাল ঘোষকে আক্রমণ শানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি অবস্থায় তাঁর লেখা চিঠির প্রসঙ্গ টেনে আনেন বিরোধী দলনেতা। সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেইমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিট ফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিট ফান্ডের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। আমার এটা ভালো লাগছে, শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তা এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডর হামে আচ্ছা লাগা। একদিকে 91 পাতার সেই পুরনো চিঠি এখন কালীঘাটে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন। সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো। লোককে গদ্দার বেইমান বলছেন। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ। আমার 91 পাতার চিঠি, ওগুলোর সঙ্গে নতুনের কোনো আমার বাড়িতেও দিস্তে আছে। আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। আমার অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋত যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিলে ভাই তোমরা তখন? দল প্রতীক তহবিল নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের দড়ি টানাটানি এখন চরমে। সেই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল বৃহস্পতিবারের বাগযুদ্ধ। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। পুলিশ হেফাজতে থাকা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে এবার সামনে এলো নতুন অভিযোগ। আদালতে রিপোর্ট দিয়ে পুলিশ জানালো, 86 বছরের এক বৃদ্ধর বাড়ি দখল করে তারপর সেই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য 46 লক্ষ টাকা নিয়েছিলেন সব্যসাচী দত্ত। এছাড়া চাকরি দেওয়ার নামেও তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে আদালতে জানিয়েছে পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়ে হাজতে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের কোটি কোটি টাকা ও রত্নের খাজানার হদিশ ফেলেছে বলে পুলিশ জানিয়েছে। আদালতে তোলার সময় বারবার তাকে লক্ষ্য করে উড়ে এসেছে ডিম। পুলিশ হেফাজতে থাকা সব্যসাচী দত্তর বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ এখনো সামনে এসে চলেছে। আদালতে পুলিশ যে রিপোর্ট দিয়েছে তাতেই সামনে এসেছে তার আরও কুকীর্তি। রিপোর্টে জানানো হয়েছে, সল্টলেকে এই বাড়ির মালিক 86 বছরের বৃদ্ধকে বাড়ি থেকে বার করে দিয়ে তারপর সেই বাড়ি তাকে ফেরত দেওয়ার নামে 46 লক্ষ টাকা নিয়েছিলেন সব্যসাচী দত্ত। পুলিশের রিপোর্টে দাবি করা হয়েছে, এই ব্লকের এই বাড়ির মালিক ছিলেন এক 86 বছরের বৃদ্ধ। তাকে বাড়ি থেকে বার করে বাড়ি দখল করে নেন সব্যসাচী দত্ত। বাড়ির এক অংশে এক রিকশা চালক এবং আরেকটি অংশে এক মুড়ি বিক্রেতাকে বসিয়ে দেন তিনি। এরপর বৃদ্ধকে তারই বাড়ি ফেরত দেওয়ার জন্য তারা 46 লক্ষ টাকা দাবি করেন। কষ্ট করে তৈরি করা বাড়ি ফেরত পেতে বাধ্য হয়ে সেই টাকা দেন 86 বছরের বৃদ্ধ। তবে তারপরও ভয়ে নিজের বাড়িতে আসতে পারেননি তারা।
সব্যসাচী দত্ত এই যে টাকা, যে মুড়ি বিক্রেতা এবং রিক্সাওয়ালা যে 46 লক্ষ টাকা নিলেন, সেই টাকা নেওয়ার পেছনে কিন্তু সব্যসাচী দত্তের ইনস্ট্রাকশন রয়েছে এবং এই টাকা যে ট্রানজ্যাকশন হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় যে ডিটেলস সেটাও ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। সল্টলেকের বিভিন্ন জায়গায় সব্যসাচী দত্তের তোলাবাজির ছবি ধরা পড়ছে। আদালতে রিপোর্ট দিয়ে পুলিশ আরও জানিয়েছে, চাকরি দেওয়ার নামেও 8 লক্ষ টাকা তুলেছিলেন সব্যসাচী দত্ত। বেশ কিছু ভিকটিম আমরা পেয়েছি যাদের থেকে বিভিন্ন নাম করে টাকা নেওয়া হয়েছে, যেমন বিধাননগরের এক বয়স্ক ভদ্রলোকের বাড়িতে থেকে ওনাকে সরিয়ে দিয়ে বিতাড়িত করে তারপর সেই বাড়িটা একজন রিক্সাওয়ালাকে ঢুকিয়ে দেওয়া হয় এবং সাবসিকুয়েন্টলি তার থেকে টাকা পয়সা নেওয়া হয়, নিয়ে তারপর ওখানে ওনার বাড়ির রিপোজিশন দেওয়া হয়। এগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে, আর্লি স্টেজ বলার ডিটেলসে যাবে না। অভিযোগ, এখনো সব্যসাচী দত্তর অনুগামীরা মামলা তুলে নিতে অনেককে হুমকি দিচ্ছেন। পুলিশ তদন্তে নেমে সবটাই খতিয়ে দেখছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।